প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। আগস্টে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে টাইগাররা। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হলেন মুকসেদুল কামাল বাবু। নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হচ্ছে রিপন মণ্ডলের। বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনার ছক আঁকছেন হাসিবুল হোসেন শান্ত। হামজাকে ছাড়াই ভিয়েতনামে প্রথম দিনের অনুশীলন সারলেন জামাল সৌমিত্রা। একই দিনে থাইল্যান্ড ও মালদ্বীপে ঘাম ঝরিয়েছে অনূর্ধ্ব 20 দলের ছেলে ও মেয়েরা। শুরুতে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। চূড়ান্ত হলো টাইগারদের অস্ট্রেলিয়া সিরিজের দিনক্ষণ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টে অস্ট্রেলিয়া সফরে যাবে শান্ত বাহিনী। 13 থেকে 17 আগস্ট হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ 22 থেকে 26 আগস্ট। অক্টোবরে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলতে অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশের মেয়েরা। বিস্তারিত জানাচ্ছেন তহিদুল ইসলাম। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের নিস্তব্ধ মাঠগুলোতে প্রায় 2 দশক পর আবারও ফিরছে টেস্ট ক্রিকেটের উত্তেজনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ জাতীয় দল 2003 সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়া 2026-27 মৌসুমের সূচি ঘোষণা করেছে, যেখানে রয়েছে টাইগারদের 2 টেস্টের দিনক্ষণ। 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টের শুরুতেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম বাংলাদেশ। ডারউইনে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 13 থেকে 17 আগস্ট। ম্যাকেতে 22 থেকে 26 আগস্ট হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। উত্তরাঞ্চলের শহরগুলো ডারউইন, ম্যাকে, টাউন্সভিল ও কেয়ার্নস সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ আয়োজন করেছে, কিন্তু 2004 সালে শ্রীলঙ্কা সফরের পর এসব ভেন্যুতে টেস্টের দেখা মেলেনি। এবারে ম্যাকেই প্রথম টেস্ট আয়োজন করতে চলেছে, যা অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে ইতিহাসে নাম লিখবে। ডারউইনে সর্বশেষ 2003 সালে বাংলাদেশের বিপক্ষে এবং 2004 সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলা হয়েছিল। এরপর 2008 সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি, যদিও 2025 সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে 2টি টি-20 ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশ বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ের 9ম স্থানে। 2017 সালে ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর 2 দল আর টেস্টে মুখোমুখি হয়নি। 2020 সালে অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর কোভিড-19-এর কারণে বাতিল হয়, ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ যুগে এবারই প্রথম লড়বে এই 2 দল। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছে টাইগাররা। ছেলেদের পাশাপাশি অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ নারী দলও। অক্টোবরে 3 ওয়ানডে এবং 3টি টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া বাংলাদেশের মেয়েরা। ওয়ানডে সিরিজের 3 ম্যাচ 9, 11 এবং 14 অক্টোবর। সবগুলো ম্যাচই হবে অ্যালেন বর্ডার ফিল্ডে। টি-20 সিরিজ শুরু 18 অক্টোবর। 20 ও 22 অক্টোবর হবে বাকি 2 ম্যাচ। টি-20 সিরিজের ভেন্যু নর্থ সিডনির ওভাল মাঠ। সবশেষ 2024 সালে ঘরের মাঠে অজি মেয়েদের মুখোমুখি হয়েছিল জ্যোতি মারুফারা। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হলেন মুকসেদুল কামাল বাবু। এর আগে একই কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। পাশাপাশি ওয়েলফেয়ার কমিটির দায়িত্ব পালন করেছেন তিনি। গেল বছরের অক্টোবরে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আমজাদ হোসেন। বোর্ডের সাম্প্রতিক সভায় মুকসেদুল কামাল বাবুকে তার স্থলাভিষিক্ত করা হয়। বোর্ডের প্রত্যাশা, তার মিডিয়া সংশ্লিষ্ট অভিজ্ঞতা কমিটির নেতৃত্বে কাজে লাগবে। আরও কার্যকর হবে বিসিবির তথ্য ও প্রচার ও যোগাযোগ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই নিয়োগকে স্বাগত জানিয়েছেন। এই দায়িত্ব পালনে তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। ক্রিকেটের উন্নয়নে পাশাপাশি মিডিয়া কভারেজ বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছেন মুকসেদুল কামাল বাবু। গেল 6 অক্টোবরে হয়ে যাওয়া বিসিবি নির্বাচনে ক্যাটাগরি 2 থেকে 41 ভোট পেয়ে নির্বাচিত হন মুকসেদুল কামাল বাবু। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হচ্ছে তরুণ পেসার রিপন মণ্ডলের। সূত্র বলছে টি-20 সিরিজ দিয়ে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন এই পেসার। যদিও রিপন বলছেন টিম ম্যানেজমেন্ট থেকে এখনও পাননি কোনো বার্তা, তবে ডাক আসলে প্রস্তুত আছেন যে কোনো সিরিজ রাঙাতে।
এই হাসির পেছনেই লুকিয়ে আছে অপেক্ষা, লাল সবুজ জার্সিটার অপেক্ষা। সেই অপেক্ষাটা শেষ হতে পারে দ্রুত সময়ে। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই হতে পারে বাংলাদেশের হয়ে রিপন মণ্ডলের অভিষেক। সবশেষ বিপিএলে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে দুর্দান্ত বোলিং, বিশেষ করে ডেথ ওভারে আলাদা করে নজর কেড়েছেন রিপন। এছাড়াও এই দল আর এইচপিতে নিয়মিত পারফরমেন্স পাকিস্তান সিরিজেই গুঞ্জন তৈরি করেছিল রিপন মণ্ডলের অভিষেকের। সেটি না হলেও সূত্র বলছে নিউজিল্যান্ড সিরিজে অভিষেক হচ্ছে রিপনের, যদিও ম্যানেজমেন্ট থেকে এখনও কোনো বার্তা পাননি এই পেসার। টিম ম্যানেজমেন্টের বিষয়ে এখন আমার সাথে এরকম কথা হয় না, বাট স্টিল অনেক সময় আছে। এই টাইমের মধ্যে যদি আমি আরও প্রিপেয়ার্ড হতে পারি, সো তারা যদি মনে করে আমি এই সিরিজের জন্য ঠিক আছে, তারা আমাকে জানাবে। সো আমি আমার দিক থেকে রেডি আছি, যদি ইনশাআল্লাহ সুযোগ আসে আমি কাজে লাগাবো। বাংলাদেশের বিপক্ষে 3 ওয়ানডে আর 3 টি-20 খেলতে এপ্রিলে আসছে নিউজিল্যান্ড। পিএসএলে বেশ কয়েকজন সিনিয়র খেলায় টি-20তে নতুনদের পরখ করে নেওয়ার চিন্তা টিম ম্যানেজমেন্টের। সেই জায়গায় কপাল খুলে যেতে পারে রিপনের। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমার কাজ সবসময় রেডি থাকা। সো আমি যখন ইনশাআল্লাহ অপরচুনিটি পাবো, আমি যেন অপরচুনিটি গ্র্যাব করতে পারি। সো অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে কোনো সিরিজ হতে পারে, সেটা 1 ম্যাচ 2 ম্যাচ বা 3 ম্যাচ, যে কয়টা ম্যাচই হোক, অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমি সবসময় চাই যে আমি রেডি থাকতে, যে কোনো সুযোগ যাতে আমি কাজে লাগাতে পারি। জাতীয় দলে অভিষেক নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা নেই রিপনের। যখনই সুযোগ আসবে চাপ না নিয়ে দলের প্রয়োজনে নিজের কাজটা করতে চান এই পেসার। যদি আমি প্রেশার নিয়ে নিই, আমার জন্য এটা খারাপ। আর 5টা ম্যাচের মধ্যে লাইক বিপিএল যেভাবে খেলছি, এই টিমে যেভাবে খেলছি, সো ওই রকম একটা ম্যাচ ভেবেই নামবো। সো ইনশাআল্লাহ যদি ওরকম অপরচুনিটি আসে, আল্লাহ ইনশাআল্লাহ সহজ করে দেবে। সাম্প্রতিক সময়ে বেশ ভালো ফর্মে আছে বাংলাদেশের পেস ইউনিট। সেই ইউনিটে রিপনের অন্তর্ভুক্তি বাড়াবে আরও বেশি শক্তি। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। আফ্রিকান কন্ডিশন বলেই 2027 বিশ্বকাপ ভাবনায় একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে বিসিবির নির্বাচক প্যানেল। যদিও সাইফুদ্দিনকে নিয়ে হতাশা নির্বাচক হাসিবুল হোসেন শান্তর, তবে উচ্ছ্বাস ঝরল পাকিস্তান সিরিজের সুযোগ পাওয়া নাহিদ রানাকে ঘিরে। ইঙ্গিত দিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উইকেট হবে মন্থর। পাশাপাশি বিশ্বকাপ ভাবনায় 6 থেকে 7টা স্লট নিয়ে এখনই পরিকল্পনা শুরুর কথাও জানান শান্ত। মিরপুরের হোম অফ ক্রিকেট যেন প্রতিপক্ষের জন্য বদ্ধভূমি। তবে চিরাচরিত সেই স্পিনিং কন্ডিশনের ধারণা ভুলে 2027 বিশ্বকাপ ভাবনায় পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ ছিল ট্রু উইকেটে, যার ফায়দাও পেয়েছে টিম টাইগার। কিন্তু তাসমান সাগর পারের দল নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন হবে স্কোয়াড কিংবা উইকেট, হচ্ছে এখনই সেই আলোচনা। পরিকল্পনা যেহেতু আফ্রিকা বিশ্বকাপ, তাই সেভাবেই প্রস্তুত হবে পিচ। যদিও এই সিরিজের উইকেট হবে স্লো অ্যান্ড লো। খালি আমাদের যে ভুলগুলি ওগুলো কমায়ে যদি আমরা নর্মাল ক্রিকেট খেলি, সারি জিতে পড়ার কথা ফাইট করব। আমাদের এখন মিডল অর্ডার যেটা আছে 6, 7, 8, রিশাদের ব্যাটিংটা একটু মনে হয় মনোযোগ দেওয়া উচিত বোলিংয়ের সাথে, কারণ আমরা ওখানে পারে ব্যাটিং। সো ও নিজ থেকে এটা কাজ করতে হবে, এটা ইনপুট করতে হবে। তবে সেখানে একটা আক্ষেপ আছে এই বিসিবি নির্বাচকের। দলে যে নাই একজন জেনুইন পেস বোলিং অলরাউন্ডার। আফ্রিকান কন্ডিশন বলে যার প্রয়োজনীয়তা দৃষ্টিগোচর হচ্ছে এখন থেকেই। দৃশ্যপটে ছিলেন যেই সাইফুদ্দিন, তিনিও ব্যর্থ প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে। মিডল ওভার পেস বোলিং অলরাউন্ডার একটা খুবই দরকার। সাউথ আফ্রিকা যদি চিন্তা করেন, পেস বোলিং অলরাউন্ডার একটা যে ব্যাটিং বোলিং দুটোই পারে। সাইফুদ্দিন আসলে যদি ফর্মে ওইভাবে নিয়ে আসতে পারে, সাইফুদ্দিন ভালো অপশন। বাট এখন ডিপেন্ড করতেছে পারফরমেন্সের উপর। এই জায়গায় আসলে পুরো বাংলাদেশের সংকট আছে পেস বোলিং অলরাউন্ডার। তবে পেস বোলিংয়ে বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আসার নতুন আলো দেখাচ্ছেন নাহিদ রানা। পাকিস্তান সিরিজে হাসান সাকিবের ইনজুরিতে সুযোগ পাওয়া নাহিদ চিনিয়েছেন নিজের জাত। সাকিব আর হাসান মাহমুদ দুজন ইনজুরি হয়ে গেছে, এটা আমাদেরকে একটু হেল্প করছে আমার কাছে মনে হয়। ওকে, সো লাকিলি হয়ে গেল। এবং নাহিদ রানা যেভাবে পারফরমেন্সটা করছে, সেটা তো অ্যাকচুয়ালি একটা সন্তুষ্টির জায়গা দেয় আপনাকে। অবশ্যই, মানে আমি সবসময় মানে পেস জোরে যারা বল করে নতুন বলে আমি যে কোনো ফর্মেটে আমি চাই যে খেলুক। চলতি মাসে নির্বাচক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন হাবিবুল বাশার সুমন আর নাইম ইসলাম। তাদের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হবে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক টি-20তে মাত্র 15 বছর বয়সে অভিষেক ম্যাচে সেঞ্চুরি রেকর্ড গড়লেন রুয়ান্ডার ওপেনার ফ্যানি ওতাগু শিমানিন্দে। শনিবার নাইজেরিয়ার লাগোসে ঘানার বিপক্ষে রেকর্ড গড়ে ফেনি ভেঙে দিয়েছেন প্রায় 2 দশক আগের অস্ট্রেলিয়ার কারেন রোলটনের রেকর্ড।
Thank you, Fani. বয়স মাত্র 15 বছর 223 দিন। ঘানার বিপক্ষে আন্তর্জাতিক টি-20তে অভিষেক হয় রুয়ান্ডার নারী ক্রিকেট দলের ওপেনার ফেনি উতাগুশিমানিন্দের। অভিষেক ম্যাচে ওপেন করতে নেমে টানা 2 বাউন্ডারি দিয়ে ইনিংস শুরু করেন ফেনি। 36 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি, 59 বলে পৌঁছে যান সেঞ্চুরিতে, আর তাতেই বিশ্ব রেকর্ড গড়েছেন এই বিস্ময় বালিকা। In T20 International, আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি করা সবচেয়ে কম বয়সী নারী ক্রিকেটার এখন ফেনি। রেকর্ড গড়ার দিনে তার উইকেটও ভাঙতে পারেনি কেউ। শেষ বল পর্যন্ত ছিলেন অপরাজিত। 65 বলে 111 রানের বাউন্ডারির ফুলঝুরি ছোটানো ইনিংস খেলে মাঠ ছেড়েছেন। consistent and stayed invested. এর আগে নারীদের আন্তর্জাতিক টি-20তে সর্বকনিষ্ঠ সেঞ্চুরি ছিল উগান্ডার প্রস্কোভিয়া আলাকোর। 2019 সালে মালির বিপক্ষে মাত্র 16 বছর 233 দিন বয়সে সেঞ্চুরি করেন তিনি। শুধু তাই নয়, আন্তর্জাতিক নারী টি-20তে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটিও এখন ফেনির। তিনি ভেঙে দিয়েছেন 2005 সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার কারেন রোল্টনের 96 রানের রেকর্ডটি। লর্ডসের বিখ্যাত মেরিলেবোন ক্রিকেট ক্লাব এমসিসি ফাউন্ডেশনের একটি স্কুল প্রোগ্রাম থেকে ক্রিকেটের যাত্রা শুরু হয় ফেনির। তার সফলতার পেছনে ছিল কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস। এটা আমার কাছে স্বপ্নের মতো। 15 বছর বয়সে অভিষেকেই এমন কিছু পাবো ভাবিনি। এই অর্জন আমার কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফল। নাইজেরিয়া ইনভাইটেশনাল ওমেন্স টি-20 টুর্নামেন্টের ম্যাচটি ফ্যানির কৃতিত্বে 122 রানের বিশাল জয় পেয়েছে রুয়ান্ডা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। হামজা চৌধুরীকে ছাড়াই ভিয়েতনামের প্রথম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভিয়েতনামের ইউথ ট্রেনিং সেন্টারে প্রায় 1.5 ঘন্টার ঘাম ঝরিয়েছে জামাল জায়েনরা। একই দিনে মালদ্বীপ ও থাইল্যান্ডেরও প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 পুরুষ ও নারী দল। ভিয়েতনামে অনুশীলনের প্রথম দিনেই যুক্ত হবার কথা ছিল হামজা চৌধুরীর, তবে লেস্টার সিটি থেকে মেলেনি ছুটি। নিয়ম অনুযায়ী ফিফা উইন্ডো শুরুর দিন থেকে বাংলার মিডফিল্ডারকে ছাড়বে ইংলিশ ক্লাবটি। 23 মার্চ থেকে শুরু হবে আন্তর্জাতিক বিরতি। সেদিনই দলের সঙ্গে যুক্ত হতে ইংল্যান্ড ছাড়বেন হামজা। সবকিছু ঠিক থাকলে 24 তারিখ দলের সঙ্গে যোগ দেবেন লেস্টার তারকা। হামজাকে ছাড়াই ভিয়েতনামে প্রথম দিনের অনুশীলন করেছে বাংলাদেশ। 21 মার্চ ভিয়েতনামে পৌঁছালেও প্রথম দিন বিশ্রামেই কাটিয়েছে হাবিয়ের কাবরেরার শিষ্যরা। জার্নি শেষে আজকে আমাদের প্রথম অনুশীলন ছিল। অনুশীলনটা শর্ট ছিল, বাট আমাদের প্র্যাকটিসটা অনেক ইন্টেন্সিটি ছিল। ওভারঅল আমাদের এখন বর্তমান একটা লং একটা জার্নি শেষে এখন রিকভারির সাথে সাথে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছে। সো আশা করি আমাদের আরও কয়েকটা সেশন আমরা এখানে পাবো ভিয়েতনাম ম্যাচের আগে। সো হোপফুলি আশা করি আমরা ওদের সাথে আমাদের চেষ্টা করব আমাদের লেভেল বেস্টটা দিয়ে একটা ভালো কিছু করার জন্য, যেটা আমাদের সিঙ্গাপুর ম্যাচের জন্য ভালো কিছু হবে। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এশিয়ার শক্তিশালী দলটির বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য অল্প সময় পেয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। যথারীতি স্বল্প সময়, ফিফা উইন্ডোর আগে খুব কম সময় পেয়েছি প্রস্তুতির। ঢাকায় মাত্র 2 দিন অনুশীলনের সুযোগ পেয়েছি। এখানে ম্যাচের আগে 3 থেকে 3.5টা সেশন পাবো। তবে এই সময়ের ভেতরে অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি। ম্যাচের আগে ভালোভাবে প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। একই দিনে অনুশীলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল। মালদ্বীপে সাব চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতি সেরেছে তারা। প্রথম দিনের অনুশীলন সেরেছে অনূর্ধ্ব 20 নারী দলও। এশিয়ান কাপ বাছাই খেলতে থাইল্যান্ডে 1 সপ্তাহ আগেই প্রস্তুতির লক্ষ্যে গেছে বাংলার মেয়েরা। মূল পর্বের আগে 25 ও 27 মার্চ ভারত ও জর্ডানের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচও খেলবে আফিদা সাগরিকারা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ। মাদ্রিদ ডার্বি মানে আলাদা উত্তাপ, আলাদা গল্প। একদিকে শিরোপার চাপ, অন্যদিকে সম্মানের লড়াই। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ কে জিতবে, রিয়াল নাকি আবারও চমক দেখাবে আতলেতিকো? দুই দলের পরিসংখ্যান ঘেটে উত্তর খোঁজার চেষ্টা করেছেন তানজিম ঐশী। রিয়াল মাদ্রিদের মধ্যমণি কিলিয়ান এমবাপ্পে ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন। ফরাসি তারকাকে নিয়ে উন্মাদনা পাচ্ছে ভিন্নতা, কিন্তু কারণ কি? ফুটবলের ক্যালেন্ডারে কিছু রাত থাকে যেখানে ইতিহাস, আবেগ আর প্রতিশোধ সব একসাথে মিশে যায়। ঠিক তেমনই এক রাত আসছে সান্তিয়াগো বার্নাব্যুতে।
মাদ্রিদের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ বনাম আতলেতিকো মাদ্রিদ। এমবাপ্পের সাথে বেলিংহামের দলে ফেরা মহাযুদ্ধের আগে রিয়ালের জন্য স্বস্তি, কারণ লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সামনে এখন ভুলের কোনো সুযোগ নাই। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে আছে 4 পয়েন্টে। সাম্প্রতিক সময়ে ওসাসুনা আর গেতাফের বিপক্ষে হারের পর চাপে আছে লস ব্লাঙ্কোরা। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 4 ম্যাচ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে তারা। এই ম্যাচটা অবশ্য প্রতিশোধেরও। মৌসুমের প্রথম লেগে আতলেতিকোর কাছে 5-2 ব্যবধানে হেরেছিল রিয়াল। যদিও এরপর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালেই আতলেতিকোকে 2-1 গোলে হারিয়েছিল তারা। আবার লিগের শেষ 6 ম্যাচের মধ্যে 4টাই ড্র। এমনকি বার্নাবুতে 2021 সালের পর আতলেতিকোর বিপক্ষে কোনো জয় নেই রিয়ালের। অন্যদিকে শিরোপার লড়াইয়ে না থাকলেও লস কনচেনেরোদের টপ 4-এ থাকা প্রায় নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা, যদিও টটেনহামের বিপক্ষে হেরে গেছে শেষ ম্যাচে। এছাড়া সামনে কোপা দেল রের ফাইনাল রিয়াল সোসিয়াদের বিপক্ষে। সব মিলিয়ে দারুণ এক ম্যাচ দেখার অপেক্ষায় লা লিগা। বাংলাদেশ সময় রাত 2টায় লেখা হবে প্রতিশোধের নতুন গল্প। তানজিম ঐশী, স্টার নিউজ। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাতিটা যার দখলে, তার দর্শক সমাগমটাও ঠিক তেমনি। 1994 সালের ব্রাজিল ইটালির ম্যাচে 94,000 দর্শক কিংবা 1950 সালের ঐতিহাসিক ফাইনালে লাখের উপরে দর্শক, সবটাই বলে দেয় ফিফার জনপ্রিয়তা সব কিছুকে ছাপিয়ে যায়। 1930 সালে শুরু হওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ আজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। ফিফার বিশালতা আর জনপ্রিয়তা বুঝতে হলে আপনাকে জানতে হবে এর দর্শক সংখ্যা। 1994 সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আমেরিকাতে, যা এখনো পর্যন্ত সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড ধরে রেখেছে। সেই আসরে মোট 35,87,538 জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করেছিলেন। ফাইনাল ম্যাচে ব্রাজিল ভার্সেস ইটালির লড়াই দেখতে রোজ বোল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 94,194 জন দর্শক। শুধু 1994 সাল না, গত 4টা বিশ্বকাপেই 30 লাখেরও বেশি দর্শক সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখেছেন। বিশেষ করে 2014 সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে উপস্থিতি ছিল 34,41,450 জনের। তবে ইতিহাসের সবচেয়ে বড় দর্শক সমাগম হয়েছিল 1950 সালের ফাইনালে। উরুগুয়ে ভার্সেস ব্রাজিল ম্যাচটি দেখতে স্তাদিও দো মারাকানাতে উপস্থিত ছিলেন আনুমানিক 1,73,850 জন দর্শক। ফুটবল ইতিহাসে এটা অবিশ্বাস্য রেকর্ড। এছাড়া আরও 2টি বিশ্বকাপ ম্যাচে 1 লক্ষেরও বেশি দর্শক ছিল। 1986 সালের ফাইনালে আর্জেন্টিনা ভার্সেস ওয়েস্ট জার্মানি ম্যাচটি দেখতে স্তাদিও আজতেকাতে এসেছিলেন 1,14,600 জন। আর 1970 সালে একই স্টেডিয়ামে মেক্সিকো আর বেলজিয়ামের ম্যাচে উপস্থিত ছিলেন 1,08,192 জন দর্শক। সংখ্যাগুলো অবিশ্বাস্য মনে হলেও বাস্তবতা হলো বিশ্বকাপ যেখানে হয় দর্শকদের ঢল সেখানেই নামে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বই কি। ডায়ানা জারিন, স্টার নিউজ। খেলা থামবে না, খবরও না, তবে আজকের মতো বিদায় নিতে হচ্ছে। বিদায় নিচ্ছি আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে।